আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনিবার্য কারণবশত আমি সময়ের আগেই ক্লাসটা নিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেদিন পড়িয়ে শেষ করেছিলাম, এরপর থেকে পড়াবো। যেমন নগ্নবীজি উদ্ভিদ সাইকাস, তার পরিচিতি, তার স্বভাবটা কীরকম, আবাসভূমিটা কোথায়, তার মানে মূলটা কেমন, পাতাটা কেমন, এবং হলো সাইকাসের যে বৈশিষ্ট্য, এগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে আমরা সাইকাস উদ্ভিদটা একবার দেখে নিই। সাইকাস উদ্ভিদটা দেখে নাও। এটা সাইকাস উদ্ভিদ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্টুন হলে যদি কখনো যাও তাহলে দেখতে পারবে। আর এই পাশে সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রামে যে বাড়িয়াঢালায় প্রাকৃতিকভাবে জন্মানো সাইকাস উদ্ভিদ। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম, সাইকাস উদ্ভিদ কেমন হয় দেখতে সেটা। এই সাইকাস উদ্ভিদটা নগ্নবীজি উদ্ভিদের একটা উদ্ভিদ। তো এই নগ্নবীজি উদ্ভিদ প্রায় যে 4.5 লক্ষ প্রজাতি আছে, সেটার কোথায় অবস্থিত সেটা আরেকবার দেখে নিই। সেটা হলো যে বেন্থাম হুকার তিনি যে শ্রেণীবিন্যাস করেছিলেন, সেখানে উদ্ভিদ জগৎকে দুটো উপজগতে ভাগ করেছিলেন। একটা ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। তো ক্রিপ্টোগ্যামিয়া হলো বীজহীন অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ সেখানে কোনো ফুল হয় না। আর একটা হচ্ছে উপজগৎ 2, সেটা হলো সবীজী পুষ্পক উদ্ভিদ, যেটাকে আমরা ফ্যানেরোগেমিয়া বলে থাকি। এই ফ্যানেরোগেমিয়াকে আবার দুটো বিভাগে ভাগ করা হয়েছিল। একটা জিমনোস্পার্ম, যেটা নগ্নবীজি উদ্ভিদ, আর একটা অ্যাঞ্জিওস্পার্ম, যেটা আবৃতবীজি উদ্ভিদ। তো ছকটা এর আগেও তোমরা দেখেছো। এই যে উপজগৎ এটাকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা নগ্নবীজি আর একটা আবৃতবীজি। সেই নগ্নবীজি উদ্ভিদটাই আমরা এখন জানবো। হ্যাঁ, তো নগ্নবীজি উদ্ভিদের কি বৈশিষ্ট্য থাকতে পারে যা আবৃতবীজি উদ্ভিদ থেকে ভিন্ন? আবার আমাদের যে ক্রিপ্টোগেমিয়ার যে 3টা ভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের থেকে অন্যরকম, সেটা জানতে হলে আমাকে নগ্নবীজি উদ্ভিদের আসলে বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো গতদিনে আমরা এটা পড়েছিলাম, তারপরেও আমি একটু মনে করিয়ে দিতে চাই। এরা কিন্তু বহুবর্ষজীবী ছিল। স্পোরোফাইটা অসমরেণুপ্রসূ ছিল, অর্থাৎ হেটারোস্পোরাস। এদের হলো পুং এবং স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ থাকে। এদের স্পোরগুলোর নাম হলো মাইক্রোস্পোর এবং মেগাস্পোর। আচ্ছা, এছাড়া আমরা দেখেছিলাম যে এদের যে রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে স্বর্ণ বিশিষ্ট হয়ে কোণ তৈরি করে। হ্যাঁ, কোণ তৈরি করে। এদের মেগাস্পোরোফিল কোনো গর্ভাশয় তৈরি করে না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। পরাগায়নের সময় কি করে?
পরাগায়ন যখন ঘটে তখন পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, ওদের যে ডিম্বক রন্ধ্র থাকে সেখানে পতিত হয়। আচ্ছা, ডিম্বকগুলো কি মেগাস্পোরোফিলের কিনারে নগ্নভাবে থাকে। আচ্ছা, সেটা একটু দেখাই। এখানে দেখো, দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে নগ্নভাবে আছে, এটা কিনারায় দেখো নগ্নভাবে ডিম্বকগুলো আছে। ডিম্বকগুলো কি হয়, নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজী উদ্ভিদে দিনশেক ঘটে না, তবে এই পুরা নগ্ন তোমার জিমনোস্পার্মের মধ্যে ইফিট্রা ওখানে ভিন্ন দেখা যায়, অর্থাৎ সেখানে দিনশেক ঘটে। আর এদের যে জাইলেমটা থাকে সেই টিস্যুতে সত্যিকারের কোনো ভেসেল কোষ থাকে না। তবে তোমার নিটাম, আমি এর আগে তোমাকে নিটাম অনেকগুলো নগ্নবীজী উদ্ভিদের নাম শিখেছিলাম, তার মধ্যে নিটামে ভেসেল কোষ থাকে, কিন্তু ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। তার মানে আমার যে সাইকাস নগ্নবীজী উদ্ভিদে সাধারণত দেখা যায়, এদের যে জাইলেম টিস্যুতে সত্যিকারের কোনো ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম নিটাম, ফ্লোয়েম টিস্যুতে কোনো সঙ্গী কোষ থাকে না। এদের পরাগায়ন যেহেতু হয় সেটা কি ধরনের, বায়ু পরাগী। এদের জীবনচক্রটা অসম আকৃতির, হ্যাঁ, আপনার হেটারোমরফিক। আচ্ছা, এখানে গাছের মধ্যে দেখো কোন সাইকাসুদের কোনটা গাছের কোথায় ঠিক থাকে, দেখো উপরের দিকে থাকে, এই কোনটার থেকে এগুলো পাওয়া যায়, অর্থাৎ এটা মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল। আর পাশেরটা ডিম্বক, মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল। আচ্ছা আচ্ছা, এখানে আমি যখন বললাম নগ্নবীজী উদ্ভিদের দিনশেক ঘটে না, ব্যতিক্রম ইফিট্রা, এটাও কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ, যেটা ছবিটা একটু দেখে নাও। আর হচ্ছে নিটানের ছবিটা একটু দেখে নাও, মানে এগুলো সবই নগ্নবীজী উদ্ভিদ। নিটামটাম বলেছিলাম জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, নিটাম উদ্ভিদ এর ব্যতিক্রম, হ্যাঁ, এটাও কিন্তু নগ্নবীজী উদ্ভিদ। ছবিগুলো দেখানোর উদ্দেশ্য যাতে এটা তোমার মনে থাকে। তাহলে আমাকে কোনো একজন শিক্ষার্থী, আমার ঠিক মনে নাই, বলেছিল নগ্ন থাকে কেন আপা। আসলে প্রত্যেকটা জীবের, সেটা প্রাণী হোক উদ্ভিদ হোক, তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন তেলাপোকা, হাইড্রা, এরপর টিকটিকি, মানুষ, প্রত্যেকে কি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন না? আমার এই যে উদ্ভিদ জগৎ, 4.5 লক্ষ বা তারও বেশি যে উদ্ভিদ আছে, তারা এক একটা এক একটা বৈশিষ্ট্য কেন থাকে সেটা পরে বলছি। যেমন শৈবাল, তাদের দেহ সম্পর্কে বলেছিলাম ওটা থ্যালাস প্রকৃতির, ওদের একভাবে তারা বংশ বিস্তার করে। ছত্রাক একরকম, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এক একটার সাথে আরেকটার বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? ঠিক একইভাবে সাইকাস বলো, নগ্নবীজী উদ্ভিদ বলো, এরা এভাবেই, মনে করো এদের বৈশিষ্ট্য এরকম, এই গাছগুলোর বৈশিষ্ট্য এরকম, এভাবে এরা বংশ বিস্তার করে। যেমন এদের
ডিম্বগুলো গাছের মধ্যে এইভাবে থাকে। অর্থাৎ এখানে বলছে যে তোমার ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। নগ্ন মানে অন্যান্য যে আবৃতবীজী উদ্ভিদ আমরা পড়ি সেখানে বীজটা ফলত্বক দিয়ে আবৃত থাকে, আর এদের ফলত্বকটা থাকে না বলে আমরা একটা ভাষা ব্যবহার করি, সেটা হলো কিনারে নগ্ন অবস্থায় থাকে। এই গাছের বৈশিষ্ট্য এরকম। সাধারণত দেখা যায় 4.5 লক্ষর অধিক যে উদ্ভিদ আছে এগুলো জানার জন্য কি করা হয়েছে, এতে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে ভাগ করা হয়েছে। যখন ভাগ করতে গিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা তখন সবচেয়ে মিল সম্পন্ন উদ্ভিদগুলোকে এক কাছে এনেছেন, এদের চেয়ে একটু ভিন্ন বৈশিষ্ট্যকে আলাদা করেছেন। এভাবে করে যখন তারা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে ভাগ করতে যেয়ে এই নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যখন গিয়ে দেখলেন যে এদের তোমার গর্ভাশয় গর্ভমুণ্ড নেই, গর্ভাশয় থাকে না, এদের ফল ফল ত্বকটা থাকে না, ডিম্বকটা নগ্ন থাকে, তখন এদেরকে ওনারা জিমনোস্পার্ম নাম দিয়ে একটা কি বলবো বিভাগে ভাগ করেছেন, যেটাকে আমরা বাংলাতে নগ্ন বীজি বলি, অর্থাৎ বীজটা নগ্ন অবস্থায় থাকে। এখন পৃথিবীর প্রতিটা উদ্ভিদের একই রকম ভাবে তৈরি না করে আমাদের যে সৃষ্টিকর্তা তিনি এক একটা বৈশিষ্ট্য তৈরি করেছেন। তো যা হোক, যেহেতু এদের বীজটা নগ্ন থাকে, এদের ডিম্বকটা নগ্ন বলতে আমি বোঝাচ্ছি ডিম্বক অন্যান্য উদ্ভিদের ডিম্বকগুলো হলো ফলত্বক দিয়ে আবৃত থাকে, এখানে থাকে না। এ পাশে দেখো স্পোরগুলো এরকম থাকে, বায়ু পরাগী, যেহেতু এরা বাতাসে উড়ে যেয়ে কি করে, এরা নিষেক ঘটায়। সুতরাং আমরা এটাকে মানে দেখলাম যে কিভাবে রেণুপত্রে ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে। আমার কাছে একেবারে সত্যিকারে গাছ থেকে আনা এই যে মাইক্রোস্পোরোফিলটা ছিল, যা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা অনেক আগের, তো একেবারে এখানে আরো সুন্দরভাবে আছে, যদি দেখানো যেত। দাঁড়াও কি দেখি দেখানো যায় কিনা। এটা কিন্তু ক্যামেরা কোথায়, এবার এবার দেখো, হ্যাঁ এবার দেখো, হ্যাঁ এটা কিন্তু মাইক্রোস্পোরোফিল। আমার কাছে ডিম্বকগুলো ছিল, আমি আগে এটা ক্লাসে দেখাতাম, মানে কোনো একটা বছর বোধহয় দেখানোর পর যখন আমার কাছে ফেরত আসে সবাইকে, তখন দেখা যায় ডিম্বকগুলো খুলে ফেলা হয়েছে এবং পরবর্তী সময় ডিম্বকগুলো হারিয়ে যায়। যার জন্য আমি তোমাদেরকে এটা দেখাতে পারলাম না। হ্যাঁ, ওটা হলো গাছে সত্যিকারে যেটা সেটা দেখালাম, কিন্তু এটা আমার পক্ষে দেখানো সম্ভব হলো না। এই ডিম্বকটা আমার খুব সুন্দর একটা ডিম্বক ছিল, দেখলে বোঝা যেত কিভাবে নগ্ন অবস্থা থাকে এগুলো। আচ্ছা, যা হোক, আমরা যেহেতু সাইকাস উদ্ভিদটা পড়বো, প্রথমে তার পরিচিতি একটু জানা দরকার। পরিচিতি মানে সেটা কোন কিংডম, ডিভিশনটা কি, ক্লাসটা কি, অর্ডারটা কি, জেনাসটা কি, এটা আগে জেনে নিলে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু আমরা কি পড়ছি, সাইকাস উদ্ভিদ। আসো আমরা দেখি সাইকাস উদ্ভিদের এখানে শ্রেণীবিন্যাসটা ধরে নি ঠিক মতো। আগে শ্রেণীবিন্যাসটা যেমন হলো, কিংডমটা হচ্ছে প্লান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকোডপসিডা, অর্ডার সাইকাডেলিস, তারপরে এপাশে ফ্যামিলি দেওয়া আছে, ফ্যামিলি
সাইকাডেসি, জেনাস সাইকাস। তাহলে আমরা কি শিখলাম? সাইকাস উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা হলো এদের যে উদ্ভিদ জগৎ সেটা প্লান্টি অর্থাৎ উদ্ভিদ জগৎ, ডিভিশন সাইকাটোফাইটা, ক্লাস সাইকোডপসিটা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস সাইকাস। আচ্ছা, আমি তো জানতে পারলাম যে উদ্ভিদ জগতের কত রকম প্রজাতির উদ্ভিদ আছে, তার মধ্যে সাইকাস উদ্ভিদটাকে কোন ডিভিশনে ফেলা হলো, কোন শ্রেণীতে ফেলা হলো, ফ্যামিলিটা কি, তো এগুলো আমরা জানতে পারলাম। এখন এই গাছটা তো দেখতে পাচ্ছ, এর স্বভাবটা কি, মানে এটা কোথায় দেখা যায়, সারা পৃথিবীতে কোথায় দেখা যায়, বা কোথায় এদের আবাস ভূমিটা কিরকম সেটা একটু জানি। এটা আসলে বহু বর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ, বহু বর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। এরা সাধারণত পাহাড়ের উপর যে শুষ্ক স্থান থাকে সেখানে জন্মায়। তবে এরা কিন্তু অনেক সময় সমতল ভূমিতেও চাষ যদি করা যায় তাহলে এরা সেখানে বৃদ্ধি লাভ করে। আমাদের দেশে দেখো এই যে কার্জন হলের সামনে, হ্যাঁ, আর পাশে এটা পাহাড়ে, সাধারণত প্রাকৃতিকভাবে এরা পাহাড়ের উপর শুষ্ক স্থানে জন্মে থাকে। আবার দেখো সৌন্দর্য বর্ধন হিসাবেও মানুষ এটা ব্যবহার করে। তখন এরা সমতল ভূমিতে আবার চাষ করলে এদেরকে দেখা যায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় এরা খুব দ্রুত বৃদ্ধি লাভ করে, মানে ভালোভাবে এই আবহাওয়াতে এরা জন্মাতে পারে। তবে পৃথিবীর যে উষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় এলাকাগুলো আছে পৃথিবীতে, উষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় যে এলাকা আছে সেখানে কিন্তু সাইকাস উদ্ভিদের বিস্তার লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, বাংলাদেশে এই সাইকাস উদ্ভিদ কিন্তু জন্মাতে দেখা যায়। বাংলাদেশের যে চট্টগ্রামে পাহাড় অঞ্চল আছে সেখানে কিন্তু সাইকাস পেকটিনাটা প্রাকৃতিকভাবে জন্মাতে দেখি। আচ্ছা, আর কি শেরপুরের গজনী বনাঞ্চলেও কিন্তু এই তোমার সাইকাস উদ্ভিদ জন্মাতে দেখা যায়। আচ্ছা, যা হোক, আমরা একটু জেনে নিই। প্রায় ধারণা করা হয় 30 কোটি বছর আগে সাইকাস উদ্ভিদগুলো এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। কিন্তু বর্তমানকালে কি হয়েছে, কোনো মনে করি এই উদ্ভিদগুলোর অনেক প্রজাতির উদ্ভিদ, মনে করো অন্য কোনো বর্গের উদ্ভিদগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। এর জন্য যে সাইকাস উদ্ভিদগুলো এখন দেখা যায়, এরা ওইসব উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বহন করে বলে আমরা সাইকাসকে কি বলি, জীবন্ত জীবাশ্ম। কি বলি? জীবন্ত জীবাশ্ম বলি। তাহলে জীবন্ত জীবাশ্মকে একটু দেখি। এটা বর্তমান কালের, মনে করো এখন আর কি, বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল পাওয়া যায় তখন তাকে জীবন্ত জীবাশ্ম বলে। আবার বলি, বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য, যেমন সাইকাস হতে পারে, ওদের যে বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবন্ত উদ্ভিদ ছিল কিন্তু এখন জীবাশ্মে পরিণত হয়েছে, সেই সকল উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল পাওয়া যায় তখন তাকে কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম। সাইকাস কিন্তু একটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। এখন কথা হচ্ছে যে তাহলে কি কারণে এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে?
সাইকাটিলিস বর্গের অন্তর্গত হচ্ছে সাইকাস। সাইকাটিলিস বর্গের অনেক উদ্ভিদ প্রাথমিক মেসোজোয়িক যুগে কি করত, পৃথিবীব্যাপী এটা বিস্তার লাভ করেছিল, যাদের অনেক প্রজাতি কিন্তু এখন বিলুপ্ত, মানে কোনো প্রজাতি এখনো আর এই পৃথিবীতে নাই। এদেরকে এখন কিভাবে পাওয়া যায়? জীবাশ্ম হিসাবে। এই বর্গের সাইকাস সহ, বর্গটার নাম হলো সাইকাডেলিস, সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। হ্যাঁ, মানে সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 9টা গণের 100টা প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেকের কিন্তু বৈশিষ্ট্যগুলো মনে করো আদিকালে বিলুপ্ত হয়ে যাওয়া সাইকাসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এই জন্য সাইকাস সহ বর্তমানে যে সকল সাইকাস বর্গের সদস্যকে সাধারণত কি বলা হচ্ছে, এদেরকে সাইকাস মানে যাদেরকে, ওদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে। তার মানে সাইকাস সহ 9টি গণের প্রায় যে 100টা প্রজাতি এখনো যে পৃথিবীর বুকে আছে, এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালে বিলুপ্ত হয়ে যাওয়া মানে তোমার জিমনোস্পার্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হওয়ায় এদেরকে কি বলা হচ্ছে, জীবন্ত জীবাশ্ম। এখন একটু দেখি সাইকাসটা কি। সাইকাডিলিস বর্গের যে সদস্যগুলো থাকে তাদেরকে আমরা বলি সাইকাস। সাইকাডিলিস বর্গের সদস্যদের কি বলা হয়? সাধারণভাবে সাইকাস বলা হয়। তো এই সাইকাস উদ্ভিদটা একটু গঠন বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। ছবিটা চিত্র থাক, দেখতে থাকো, ভালো চিত্র আছে কিনা একটু দেখি। এটাই ভালো। আচ্ছা, এই গাছটা সম্পর্কে একটু বলি, শোনো। সাইকাস উদ্ভিদ কিন্তু স্প্রোফাইটিক উদ্ভিদ। এই স্প্রোফাইটিক উদ্ভিদটা মূল, কাণ্ড এবং পাতাতে ভাগ করা যায়। এই পাতা দেখতেছো, কাণ্ড দেখছো, মূল তো মাটির ভিতরে থাকে, ভাগ করা যায়। এদের কাণ্ডটা কিন্তু খাড়া থাকে এবং সাধারণত অশাখ থাকে। আর দেখো বেলুনাকার, বেলুনাকার, হ্যাঁ, এই যে এটা দেখো, এগুলো দেখো বেলুনাকার। এদের স্থায়ী পত্র মূল দিয়ে এরা আচ্ছাদিত থাকে বলে অমসৃণ দেখা যায়। সবসময় দেখবা যে মসৃণ না, অমসৃণ। কেন? এদের স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত থাকে। এই কাণ্ডগুলো কিন্তু 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। কত? 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। সাধারণত এরা শাখাবিহীন হয়। এই পাতার কাণ্ডের অগ্রভাগে দেখো মুকুটের মতো কতগুলো অংশ দেখা যেতে পারে, ওই যে ফার্ন উদ্ভিদের মতো, যাদেরকে আমরা সার্সিনেট ভার্নেশন বলি। ফার্ন উদ্ভিদের মতো ওই পাতাতে দেখা যায়। কি দেখা যায়? কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল পত্র বিন্যাসযুক্ত হয়, যাদেরকে আমরা বলে থাকি সার্সিনেট ভার্নেশন। এদের পাতাগুলো কিন্তু যৌগিক পত্র আর কি, যৌগপত্র বা পর্ণপত্র। আর এই পাতাগুলো রোমশ শল্কপত্র, এদের মানে এক প্রকার বাদামি বর্ণের রোমশ শল্কপত্র দেখা যায়। পাতার
এখানেও কিছু পাতা আছে, দেখতে পারো। কিছু পাতা আছে, পাশেও দেখো পাতাগুলো। এখন এই এদেরকে মনে করি তাহলে পাতা করকম দেখলাম, দুই রকম দেখলাম, একটা স্বল্পপত্রযুক্ত যৌগপত্র, আর একটা পক্ষল যৌগিক। এখন হলো পাম উদ্ভিদ এবং ফার্নের এই পাতার সাথে সাইকাসের পাতার কিছুটা মিল থাকে বলে এদেরকে আমরা পাম ফার্ন বলে থাকি। পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে আমরা কি বলি, পাম ফার্ন বলি। এদের মূলটা কেমন একটু দেখি, এদের মূলটা দেখো কেমন মূলটা। এদের এই মূলটাকে আমরা বলি কোরালয়েড মূল। কোরা, তাহলে সাইকাসের যে মূলটা সেটা হলো কোরালয়েড মূল। সেটা আবার কি? প্রাথমিক পর্যায়ে কিন্তু সাইকাসের প্রধান মূল থাকে, স্বল্পস্থায়ী কারণে অল্পকাল সময় পরে কি হয়, এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়। সেখানে তখন কি হয়, অস্থানিক মূলগুলো সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে। সেখানে অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখার সৃষ্টি হয়। যে দ্যাগ্র শাখার সৃষ্টি হয়, দেখো দ্যাগ্র শাখার সৃষ্টি হয়। ভূমির যে মানে মাটির যে উপরিতলে দ্যাগ্র শাখা বিশিষ্ট এই সকল মূল ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। কার দ্বারা? ব্যাকটেরিয়া। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে থাকে, তার সাথে সাথে কি হয়, নস্টক অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হতে থাকে। ফলে আক্রান্ত মূলগুলো কি হয়, স্বাভাবিক সরু না থেকে এরা বিকৃত একটা আকৃতি নেয়। এটা খুব বিকৃত আকৃতি। এটা অনেকটা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখতে হয় বলে, সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখতে হয় বলে এদেরকে আমরা কোরালয়েড মূল বলে থাকি। কোরালয়েড মূল বলে থাকি। তাহলে কোরালয়েড মূল বোর্ডে কিন্তু প্রশ্ন আসে, জীবন্ত জীবাশ্ম কি, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, সাইকাসের মূল সম্পর্কে পড়তে হবে, যে কোরালয়েড মূল বলতে কি বুঝো, এগুলো আমাদেরকে পড়তে হবে। এখন আমি একটু দেখাই, আচ্ছা সাইকাস এদের যে কোরালয়েড মূলটা থাকে, এটাকে যদি প্রস্তুত একটু করি, এটা মুছে দিলাম, একটু নিয়ে আসি। দেখতে পাচ্ছ কিনা জানি না। একটু শুধু বোঝানোর জন্য করছি। এই যে এখানে কোরালয়েডের মূলে বললো না যে ভিতর নষ্ট থেকে অ্যানাবিনা থেকে আমরা যে মূলটাকে প্রস্তুচ্ছেদ করি, হ্যাঁ, তখন হলো এই যে এইসব জায়গায় থাকে। এইসব জায়গায়
কটেক্সের জায়গায় কি হয়, নষ্ট অ্যানাবিনা এগুলো দেখা যায়। যদি মূলটাকে প্রস্থচ্ছেদ করা হয় তাহলে উপরে এপিডার্মিস থাকে, উপর দিকে এপিডার্মিস থাকে, নিচে থেকে একটা জায়গায় এই নষ্ট এবং অ্যানাবিনাগুলো অবস্থান করতে দেখা যায় মধ্য কর্টেক্সে। যদি আমরা এটাকে মূলের অন্তর্গঠনটা দেখি তখন সেখানে ওদের অবস্থান করতে দেখা যায়। তাহলে আমরা কি দেখেছিলাম, আসলে প্রথম দিকে ওদের হলো প্রধান মূল থাকে, প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, অস্থানিক মূল সৃষ্টি হয়, সেগুলো মাটির ঠিক নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে। সেখানে কি করে, ভূমিতলে অসংখ্য খাটোক্ট ব্যাঘ্র শাখা সৃষ্টি হতে দেখি। তারপর কি হয়, ব্যাঘ্র শাখা সৃষ্টি হয়। তারপর হ্যাঁ, ব্যাঘ্র শাখা শাখার প্রথম দিকে খাটো করে ব্যাঘ্র শাখা সৃষ্টি হয়। এরপর শাখাতে মূল কি করে একরকম ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ করে, এরপর ব্যাকটেরিয়ার সাথে সাথে নষ্টক অ্যানাবিনা, একটু আগে মূলটাকে আমি প্রস্তুতচ্ছেদ করে দেখালাম কোথায় নষ্টক থাকে, অ্যানাবিনা থাকে, এই সায়ানোব্যাকটেরিয়া দ্বারা ওরা আক্রান্ত হয়। পরে আক্রান্ত মূলগুলো কি করে স্বাভাবিকভাবে শুরু না থেকে বিকৃত আকার ধারণ করে, যেটা দেখতে তোমার সামুদ্রিক প্রবালের মতো হয় বা কোরালের মতো হয়, এদেরকে বলা হয় কোরালয়েড মূল। চিত্র সহ এটা শিখতে হবে, চিত্র সহ এটা শিখে ফেলবেন। এখন এই সাইকাস উদ্ভিদটা তো আমি দেখলাম দেখতে কেমন, এদের কাণ্ডটা কেমন, এরা কোথায় জন্মে, এদের শ্রেণীবিন্যাসটা কি। এখন দেখব নগ্নবীজের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলোর সাথে সাইকাসের বৈশিষ্ট্য মিল আছে কি, যদি থাকে তবে এটা নগ্নবীজী উদ্ভিদ বলা যাবে, তাই না? তাহলে আমরা সাইকাসের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। আমি তোমাদেরকে এই ছবিটা দিয়ে রাখবো, এই জন্যই এখানে মেগাস্পোরোফিল আছে, মাইক্রোস্পোরোফিল আছে, এই ছবিগুলোর সাথে বৈশিষ্ট্যের উদ্ভিদের চিত্র আছে, এটার সাথে বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজতে থাকবো যে মিল আছে কিনা। হ্যাঁ, এভাবে করলে বাঁকা হয়, এভাবে করলে বাঁকা হয়। আচ্ছা, যা হোক, কাজটাকে দেখতে থাকো। আমি বলেছিলাম সাইকাস উদ্ভিদ স্প্রোফাইট, এদের দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। আসলে কি তাই? দেহ, কাণ্ড, মূল, আর এটা পাতা, কাণ্ড, নিচে মূল বিভক্ত, ঠিক আছে। এটা আসলে পাম জাতীয় উদ্ভিদ, বীজ উৎপন্ন হয়, কিন্তু এতে কি হয়, ফল তৈরি হয় না। অর্থাৎ বীজগুলো কি থাকবে, নগ্ন থাকবে। তাই দেখো তো বীজগুলো নগ্ন কিনা। ডিম্বক, এটা বীজের মধ্যে ডিম্বক থাকে। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ হলো এদের বীজ নগ্ন থাকে, বীজ উৎপন্ন হয় না। নিচের এগুলি দেখে দেখে এদের পাতাটা কেমন থাকে, পাতা থেকে পক্ষল যৌগিক। দেখো তো পক্ষল যৌগিক কিনা, পাতাটা পক্ষল যৌগিক, পাতাটা কিন্তু পক্ষল যৌগিক। কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত থাকে, সর্পিল আকারে সজ্জিত কিনা দেখো। এদের কচি পাতাটা থাকে ফার্নেশন সারসিনেট, মানে কুণ্ডলিত যে পাতা দেখাতে, এটা এভাবে দেখা যাবে না। গাছে ওই কচি পাতাটা যখন ফার্নের পাতার মতো মানে কোঁকড়ানো থাকে, সেটা গাছে কাছে গেলে দেখা যাবে। সেটা কি, পাতাটা কিরকম থাকে, ভার্নিশন সারসিনেট। এদের কিন্তু কোরালয়ের মূল বিদ্যমান, সেটা তো একটু আগে পড়ালামই। রেণুপত্র একত্রিত হয়ে কোন তৈরি করে বা স্টোব্লাস্ট তৈরি করে। দেখো তো এটা কিনা, এই দেখো কোন তৈরি করেছে, দেখা যাচ্ছে,
এই যে কোন, এরা কি করে, কোন তৈরি করে। স্ত্রী রেণুগুলো সত্যিকারে কোন তৈরি গঠন করতে পারে না, স্ত্রী রেণুগুলো। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে এটার গায়ের মধ্যে কিন্তু এটা থাকে, সাজানো থাকে, এই যে স্ত্রী রেণু, রেণু এই যে স্ত্রী। অর্থাৎ হচ্ছে দেখলাম হলো যে স্ত্রী রেণু সত্যিকারে কোনো কোন স্প্রোবিলাস বা কোন তৈরি গঠন করতে পারে না, এটা হেটেরোস্পোরিক হয়ে থাকে। অর্থাৎ এরা যৌনজনের মেগা মাইক্রোস্পিল সৃষ্টি করে। তাহলে মেগাস্পোরোফিল আর মাইক্রোস্পিল কোনটা দেখে নাও। মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল তৈরি করে। এরা কি করে, এদের যে পরাগায়নটা হয় সেটা বাতাসের মাধ্যমে হয়। এদের শুক্রাণুটা কি হয়, সমগ্র উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। আচ্ছা, আমরা সাইকাস উদ্ভিদের যে বৈশিষ্ট্য দেখলাম, এটা আসলে অগ্রবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা একটা অগ্রবীজী উদ্ভিদ। আজকে আর একটু পড়ি, তারপরে হচ্ছে তোমার সেটা কি পড়বো, যৌনজনন, অযৌনজনন। এটা আসলে অনেক সময় নিয়ে পড়াতে হবে, এটা আজকে পড়াবো না। আজকে আমরা দেখব যে প্রত্যেকটা উদ্ভিদ যে থাকে তাদের কিছু কিন্তু অর্থনৈতিক গুরুত্ব থাকে, অর্থাৎ উপকার, মানুষের উপকার, মানে আমাদের উপকার করে, অপকার করে, এরকম অনেক এদের বৈশিষ্ট্যগুলো থাকে, অনেক গুরুত্ব থাকে। হ্যাঁ, উপকারী বৈশিষ্ট্য, অপকারী বৈশিষ্ট্য এরকম থাকে। যা হোক, আমরা সাইকাস উদ্ভিদের তো অর্থনৈতিক গুরুত্বটা দেখি কিরকম, এরা আমাদের কতটা উপকার করে। শোভা বর্ধনে কিন্তু এরা সাহায্য করে থাকে, সেটা আবার কেমন। এই শোভা বর্ধন হিসাবে সাইকাস উদ্ভিদটা উদ্যানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে লাগানো হয়ে থাকে। এদের যে কচি পাতা থাকে সেটা দিয়ে কিন্তু ফুলের তোড়া তৈরি হয়, ঘর তোরণ সাজাতেও ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো আমাদের শোভা বর্ধনে আর কি। খাদ্য হিসাবে কিভাবে সাহায্য করে, খাদ্য হিসেবে কিছু সাইকাসের তো অনেক প্রজাতি আছে, তার মধ্যে সাইকাস সার্সিনালিস একটা প্রজাতি আছে যাদের স্ফীত যে কন্দ আর ওদের যে বীজ বীজ থাকে সেটা থেকে অ্যারারুট, বার্লি তৈরি হয়ে থাকে। সেটা কি, যে ওই যে বীজ, আর একটা হচ্ছে স্ফীত যে কন্দগুলো থাকে সেটা থেকে সাধারণত বার্লি তৈরি করা হয়, অ্যারারুট তৈরি করা হয়। সাইকাসের কোনো কোনো প্রজাতি থেকে সাগু তৈরি করা হয়। তারপর কোনো কোনো প্রজাতি যেমন সাইকাস পেটিনাটার কচি যে কাণ্ড থাকে, কচি যে পাতা থাকে সেটা সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, মানে সবজি হিসেবে খাওয়া হচ্ছে। সাইকাস রিভোলুটা একটা প্রজাতি আছে যাদের বীজ খাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে। বীজটা গুঁড়া করে ইন্ডাম পেডি নামক ময়দা তৈরি করা হয়, যা কেক তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এ থেকে এই সাইকাস উদ্ভিদ থেকে মদ তৈরি করা হয়ে থাকে, যেমন সাইকাসের কিছু প্রজাতির মজ্জা থেকে মদ তৈরি করা হয়ে থাকে। ওষুধ তৈরি হয়, যেমন কচি পাতার রস থেকে চর্মরোগ, এটা হলো সাইকাস সার্সিনালিস প্রজাতির যে কচি পাতা থেকে সেখান থেকে চর্মরোগ, পাকস্থলীর পীড়ার ওষুধ এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তবে মাদুর তৈরি, যেমন সাইকাসের পাতা দিয়ে সুন্দর সুন্দর মাদুর তৈরি করা হয়ে থাকে। এদের একটু খারাপ
অপকারী দিকও আছে, যেমন এরা কিন্তু রোগ সৃষ্টি করে। সাইকাসের উদ্ভূত স্টার্চ বা শ্বেতসার নিয়মিত যদি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় তাহলে কিন্তু বিভিন্ন রোগ দেখা দেয়। এই রোগটা অনেকটা পার্কিনসন রোগের মতো, লক্ষণের মতো আর কি। তো যা হোক, সাইকাসের প্রথাগত কিছু ব্যবহার আছে, যেমন এদেরকে ধর্মীয় এবং সামাজিক প্রথায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যা হোক, রোগ সৃষ্টি করে তবে বেশিরভাগ উপকার করে থাকে। যা হোক, এই উদ্ভিদের যদি অর্থনৈতিক গুরুত্ব পরীক্ষায় আসে তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, সবসময় বলি তোমরা কালো কালি ব্যবহার করবে। যেমন শোভাবর্ধনটা নীল কালি দিয়ে লিখতে পারো, অথবা কালো কালি দিয়ে লিখে নিচে একটা নীল কালির দাগ দিয়ে দেবা, দিয়ে ওটা একটু বর্ণনা করে বলবে। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রজাতির নামগুলো লিখতে হবে। শুধুমাত্র যদি বলে দাও যে এটা শোভাবর্ধনের কাজে আমাদের শোভাবর্ধন করে, তাহলে হবে না। কারণ তোমরা এখন কলেজে পড়ো, তোমাদেরকে এটার লেখার সময় অবশ্যই, যেমন আমি খাদ্য হিসেবে বললাম সাইকাস, সার্সিনালিস, এড, স্ফীতকন্দ, তারপর বীজ থেকে বার্লি তৈরি হয়, সাগর তৈরি হয়, অ্যারারুট তৈরি হয়। এগুলো অবশ্যই প্রজাতির নাম উল্লেখ করে লিখবে। আর খাদ্য হিসাবে লিখে প্রজাতির নাম উল্লেখ করে লেখো। তারপর মদ তৈরিতে, তারপরে ওষুধ তৈরিতে কোন প্রজাতি, সাইকাসে কোন প্রজাতি ব্যবহার হয়, কোন গাছটা থেকে করা হয় সেই গাছটার নাম লিখতে হবে এবং তোমাকে বর্ণনা করে লিখতে হবে। তো যা হোক, এখন হাতে অনেক সময় আছে তোমাদের, বাসায় থাকো, বাসা থেকে বের হবে না, অবশ্যই বের হবে না বাসা থেকে। আমি কড়াকড়ি ভাবেই বলবো, বাসা থেকে একদমই বের হবে না, বাসায় থাকবে, নামাজ পড়বে, প্রতিদিন বইটা পড়ো। তারপরে বাসায় যারা অন্যান্য সদস্য আছে তাদের সাথে নানাভাবে আনন্দ সাথে সময় পার করো। আমার পরিবারের জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমার দোয়া থাকবে। ভালো থাকবে।